বাঁজা নয় আমার টুনির মায়ের দিব্যি করে বলছি, ওরা আমাকে 4টে রসগোল্লা খেতে দিয়েছিল, তাও খেতে পারিনি। আপনার ভয়ে সেগুলো ফেলে চলে এসেছি। বেশ করছো, এবার আমি তোমাকে গুলি খাবো। রেডি, 1 2 3। মারবেন না স্যার, মারবেন না। আমার সামনে কোনো বেআইনি কাজ আপনি কখনোই করবেন না। তোমার সাহস তো কম নাই, তুমি আমার বন্ধু কাজ দিয়েছো। এই পোশাকটা থেকে বুঝতে পারছেন না আমি কে? আমি নতুন পাড়া থানার হাবিলদার সত্যব্রত রায়। সত্য অবিরত হোক, মিথ্যা অনবরত কর, টু দা পয়েন্ট। বন্ধুকে হাত দিলে কেন? আমাদের বাবুকে, ইনি হচ্ছেন প্রদীপ মজুমদার, 3টে কারখানার মালিক। তাই নাকি? নমস্কার স্যার, নমস্কার। অ্যাটেনশন। অপরাধ নেবেন না, চলুন স্যার থানায় চলুন। থানায় যাবো কেন? কি অপরাধ করছি আমি? ওই লোকটার বুকের উপর বন্দুক ধরে ওকে খুনের হুমকি দিয়েছেন। সে তো বাবু আমার সঙ্গে ঠাট্টা করে। বন্দুক পিস্তল নিয়ে ঠাট্টা করাটাও বেআইনি কাজ। এই হাবিলদার সত্যব্রত রায়ের সামনে কোনো বেআইনি কাজ কখনোই চলে না। চলুন স্যার, আপনি আমার সঙ্গে থানায় চলুন। ঠিক আছে, নয় খুনের হুমকি দিচ্ছি, কিন্তু খুন তো করিনি। তাতে কি হয়েছে? মার্ডার কেস যেমন আছে, অ্যাটেম্পট টু মার্ডার কেসও আছে। খুনের চেষ্টা বেআইনি কাজ। এই হাবিলদার সত্যব্রত রায় কোনো বেআইনি কাজ কখনোই বরদাস্ত করে না। তুমি জানো পুলিশ কমিশনারের কাছে তোমার নামে রিপোর্ট করলে তোমার চাকরি নিয়ে টানটানি হয়ে যাবে। কমিশনার সাহেব কিচ্ছু বলবেন না স্যার, কিচ্ছু বলবেন না। এই দেখুন, সাহেব নিজে আমাকে এই মেডেলটা দিয়েছেন। আর এটা পেয়েছি পঞ্চায়েত থেকে। আমি ওসমান ডাকাতকে ধরবার জন্য আমি এই মেডেলটা পেয়েছি। এই অঞ্চলের সবাই এই সত্য হাবিলদারকে চেনে। সবাই তোমাকে পাগল বলেই জানে। তা বলতে পারেন? কারণ বাড়িতে আমার মা আমাকে পাগল বলে, থানার বন্ধু বান্ধবরা পাগল বলে, আবার যেসব বদমাইশ লোকদের আমি ধরে থানায় নিয়ে যাই তারাও বলে আমি নাকি পাগল। কিন্তু পাগল হাবিলদার সত্যব্রত রায় কখনো কোনো বেআইনি কাজ বরদাস্ত করে না। চলুন স্যার, অমূল্য সময় নষ্ট না করে তাড়াতাড়ি আমার সঙ্গে এখনই আপনি থানায় চলুন। স্যার আমি বলছিলাম কি, অযথাই হাবিলদারকে খেপিয়ে কোনো লাভ হবে না। তার থেকে টু দা পয়েন্ট ওকে 10-20 টাকা দিয়ে ওখান থেকে বিদায় করে দিই। শোনো, তুমি কি চাইছো বুঝতে পেরেছি। আমি তোমাকে 50 টাকা দিচ্ছি, তুমি এখানে পথ দেখো। আপনি আমাকে 50 টাকা দেখাচ্ছেন? ও এত মন ভরলো না বুঝি। ঠিক আছে বিদেশ হয়ে যখন এসেছি আমি তোমাকে 100 টাকা দেবো। আমি 100 টাকা নেব? কত নেবে বলি, কত নেবে? অন্য কেউ হলে টাকাটা পকেটে গুঁজে মানে এখান থেকে কেটে পড়তো। অন্য কারোর সঙ্গে তুলনা করবেন না আমার। আমি সত্য হাবিলদার। কত টাকা চাও তোমার? 410। 410 টাকা? টাকা নয় স্যার, টাকা নয়। এই ভারতীয় দণ্ডবিধির 410 নম্বর ধারা। এই পুলিশকে ঘুষ খাওয়ানোর অপরাধে ওই 410 নম্বর লেগে যাবে আপনার পেছনে। ভালো চান তো তাড়াতাড়ি আমার সঙ্গে আপনি থানায় চলুন। শোনো, আমি তোকে 500 টাকা দিতে চাই। 5000 টাকা দিলেও আমি নেব না। আমার হাতে লাঠি, মাথায় টুপি, বুকে মেডেল। তাছাড়া পুলিশের চাকরি করে এই জীবনে কারোর কাছ থেকে হাত পেতে আমি 5টা টাকাও নিইনি স্যার। কত টাকা মাইনে পাও? সংসার চলে? চলে না। চলে না স্যার, চলে না। কি করে চলবে? বাড়িতে বিধবা মা, আমরা 2 ভাই, আমি বড়, আর আছে আমার সংসার, আরও আছে আমাদের মিষ্টি ছোট একটা বোন, নাম সম্পূর্ণা, বিএ ফাইনাল ইয়ার। মা সরস্বতীর দয়ায় সম্পূর্ণা বিএ পাস করবেই। নেহাত ভাইটা একটা ভালো চাকরি করে, তাই কোনো মতে সংসারে ডাল ভাতের জোগাড়টা হয়ে যায়। কিন্তু বিএ পাস করার পর মিষ্টি ছোট বোন সম্পূর্ণার আমি যে কি করে বিয়ে দেব একমাত্র ঈশ্বরই জানেন স্যার, একমাত্র ঈশ্বরই জানেন। তাহলে হাতের লোকে পায়ে ঠেলছো কেন বাবা? আজে বাজে কথা বলছেন আপনি। দেশের আইন শৃঙ্খলা রক্ষার জন্য সরকার আমাকে এই খাকি পোশাক দিয়েছে, মাথায় টুপি পরিয়েছে, হাতে তুলে দিয়েছে এই লাঠি। আমি হাত তুলে দাঁড়ালে মন্ত্রীর গাড়ি পর্যন্ত রাস্তায় দাঁড়িয়ে যায়। আর সেই হাতে ঘুষ নিয়ে আমি নিজেই দেশের আইন ভাঙবো। কখন না তোমার সত্য থেকে সম্মান জানাতে, দেশের আইন শৃঙ্খলার ইজ্জত বজায় রাখতে আমরা দুজনে তোমার সঙ্গে থানায় যাবো। যাবেন? যাবো, নিশ্চয়ই যাবেন স্যার, নিশ্চয়ই যাবেন। কারণ আপনারা হলেন শহরের শিক্ষিত মানুষ। আপনারা দেশ মাতৃকাকে ভালোবাসবেন,
দেশের আইনকে সম্মান করবেন, প্রশাসনকে সাহায্য করতে এই প্রশাসনের দিকে এই মুহূর্তে আপনারা দুজনে বাড়িয়ে দেবেন সাহায্যের হাত। সত্যমিতা चाहे कोई मुझे जंगली कहे, कहने दो जी कहते रहे, हम प्यार में तूफानों में गिरे, हम क्या करें। याहू! ছোটদা, কি শুরু করেছিস বলতো? বাড়িতে এইভাবে নাচ গান হইচই করলে আমার পক্ষে পড়াশোনা করা সম্ভব? সামনে সপ্তাহে আমার বিয়ে ফাইনাল পরীক্ষা। তোর পরীক্ষার জন্য কি বাড়ি সবাইকে ধান্দু পা দিয়ে বসে থাকতে হবে নাকি? সারাদিন অফিসে খাটাখাটির পর বাড়িতে একটু রিল্যাক্স করতে পারবো? এটা পানবিড়ির দোকান নয় ছোটদা, বাড়ি। আর ভদ্রলোকের বাড়িতে থাকতে গেলে কিছু নিয়ম মেনে চলতে হয়। ভদ্রলোকের বাড়িতে থাকতে হলো মানে কি বলতে চাস তুই? এই বাড়িটা কি বর্দার একার নাকি? পৈতৃক বাড়িতে আমারও সমান অধিকার আছে। অধিকার যেমন আছে তেমন কিছু দায়িত্ব নিশ্চয়ই আছে। এক সংসারে থাকতে হলে সবার সুবিধা অসুবিধা দেখতে হয়। তাই নাকি? তাহলে তুই এই সংসারে কোন অসুবিধা দেখছিস? বাড়ির কাজে ফাঁকি দিয়ে পড়াশোনার নাম করে বসে বসে আমার অন্য ধ্বংস করছে। তোর অন্য ধ্বংস করছি মানে? এই সংসারে মাথা হচ্ছে বর্দা, আর সেই বর্দাই আমাকে পড়াশোনা চালিয়ে যেতে বলেছে। বর্দা তো বলেই খালাস। কিভাবে যে সংসারটা চলছে বর্দা কোনোদিন তার খোঁজ রেখেছে? এসব কি বলছিস ছোটদা? ঠিকই বলছি। সামান্য হাবিলদারের চাকরি করে টাকাই বা মাইনে পায় বর্দা। যেই সংসারের খবর নেবে তার উপর বেআইনি কাজ করবে না, ঘুষ নেবে না, তোকে বলবে ধর্মপুত্র যুধিষ্ঠির। ছোটদা, যুধিষ্ঠির শব্দটাকে তুই ধিক্কার দিলেও আমি কিন্তু বর্দার জন্য গর্ব অনুভব করি রে। গর্ব। দেখ সম্পূর্ণ, আমিও যদি বর্দার মতো পাগল সেজে থাকি তাহলে কাজটা তোর কাছে গর্বের হতে পারে, কিন্তু সংসারটা না দুদিনেই অচল হয়ে যাবে। অচল। কারোর জন্য কোনো কিছু অচল হয় না ছোটদা। তুই চাকরি করার আগে এই সংসারটা কোনোদিন থেমে থেকেছে? কি বললি? আজ হয়তো সংসার গাড়িটা গড় গড় করে চলছে, কিন্তু বড়দা একদিন একাই সংসারের গাড়িটাকে ঠেলতে চালিয়ে নিয়ে এসেছিল। বাবা মারা যাবার পর আমাদের বড় করার জন্য, মানুষের মতো মানুষ করার জন্য বড়দা দিন মজুরি খেটেছে, হোম গার্ডের কাজ করেছে, এমনকি তোর জন্য দোতলায় ঘরও তুলে দিয়েছে। হ্যাঁ বুঝেছি বুঝেছি, এসব হচ্ছে ওই বড় বৌদির শেখানো কথা। বড় বৌদিকে শেখাতে হবে কেন রে? সামান্য কিছু শিক্ষা থাকলে এই সত্যিটাকে বোঝা যায়। আমাকে জ্ঞান দিবি না। বর্দা এককালে আমাদের মানুষ করেছে বলে কি চিরকাল এই মাথাটাকে বর্দার কাছে বন্ধক রাখতে হবে নাকি? বন্ধক রাখতে যাবি কেন? তবে ঋণ তো শোধ করতেই হবে। তার জন্য সংসারে দায়িত্বটাও কিছু নিতে হবে। ওই বড় বৌদিকে দেখ না, পরের বাড়ি মেয়ে হয়েও কত সুন্দরভাবে সংসারে সব কিছু সামলে নিয়েছে। দালালি করিস না সম্পূর্ণ, একদম দালালি করিস না। কি সামাল দিচ্ছে বড় বৌদি? কি সামাল দিচ্ছে? এই তো সন্ধ্যে গড়িয়ে গেল, এখনো পর্যন্ত আমি চা জল খাবারও পেলাম না। এই মাত্র আমি তোমার ঘরে লুচি, বেগুন ভাজা, হালুয়া, ঢাকা দিয়ে রেখে এসেছি। গরম গরম খেয়ে নাও গিয়ে, একটু পরে চা দিয়ে আসি। শোনো, এই চাদরটা নিয়ে যাও, কেচে শুকিয়ে ইস্ত্রি করে দিয়েছি। দেখি শুধু বিছানার চাদরটাই কেচেছো? তোমাকে না বালিশের ওয়ারগুলো কাচতে বলেছিলাম। আজ আমি বেড়ে উঠলাম না ভাই, তোমার জামা প্যান্ট গেঞ্জি সব কেচে দিয়েছি। যা, তাও একটা উপকার করেছো। কি ব্যাপার বন্ধু, তুমি জামা কাপড় বিছানা চাদর কাচছো, ঘরে ঘরে চা জল খাবার পৌঁছে দিচ্ছ? মিনুর মা কোথায়? মিনুর মাকে আমি কাজ থেকে ছাড়িয়ে দিয়েছি। ছাড়িয়ে দিয়েছো? কেন? কেন আবার? এত খরচ আমি কুলে উঠতে পারছি না। সংসারের কাজকর্মগুলো একটু হাতে হাতে করে দিলে অনেক টাকা সাশ্রয় হয়। হাতে হাতে কাজ করে দেবার দায়টা বুঝি বড় বৌদির একার? সম্পূর্ণ সংসারের সব ব্যাপারে মাথা ঘামানো তোমার কোনো দরকার নেই। তোমার যেটা কাজ তুমি সেটা করো ভাই। সামনে তোমার পরীক্ষা, যাও গিয়ে পড়তে বসো, আমি তোমার ঘরে দুধ গরম করে দিয়ে আসছি। কিন্তু বৌদি, কাজের লোককে যদি ছাড়িয়ে দেওয়া হয় তাহলে সবাই যে যার নিজের কাজে নিজে করে নেবে, তুমি একা কেন ঝিল্লি করতে যাবে? যার স্বামীর রোজগার কম তাকে তো গায়ে গতরে খেটেই সে ঘাটতিটা পূরণ করতে হবে ভাই। তাহলে আমাদের বাবা বেঁচে নেই,
মায়েরও কোনো রোজগার নেই আর ছোটদারও বউ নেই, তাহলে সংসারে তোমার চেয়ে তো মায়ের আর ছোটদার বেশি করে খাটা উচিত। কি বললে? বলো না মা, কিচ্ছু বলো না, চুপ করো। আমি কদিন ধরে লক্ষ্য করছি এরা কেউ আমাকে সহ্য করতে পারছে না। ছি ঠাকুরপো, অমন করে বলো না, তুমি আমাদের গর্ব। তাছাড়া সম্পূর্ণ কথা কিছু মনে করো না, আমি গরিবের ঘর থেকে এসেছি। বাপের বাড়িতে বাসন মাজা, কাপড় কাচা, রান্না করা সবই আমায় করতে হতো। সামান্য খাটাখাটুনিতে আমার কিছু হয় না ভাই। কিন্তু আমার হয়, আমার হয়। সারাদিন অফিসে খাটাখাটির পর এবার কি আমি বাড়ির জামা কাপড় কাচতে বসবো নাকি? কেন আমি কি ওর মতো বসে বসে বাড়ির অন্ন ধ্বংস করছি? আমি দোস্তের মতো এই সংসারে খালি খালি টাকা দিচ্ছি, টাকা। সেই টাকা যে কোথা থেকে আসে সেটা আমিও জানি। তুই ভিডিও অফিসে চাকরি করিস, লাইসেন্স, পারমিট, টেন্ডার, লোন সব কিছুতে তোর বাড়তি রোজগার আছে। আছে বলেই তো তোরা এখনো খেয়ে পড়ে বেঁচে আছিস। তা না হলে আমার সকালে যদি সত্যের মতো আইন বাজ হতো, তাহলে তোদের মুখে অত বড় বড় কথার ফুলঝুরি পড়তো না। চমৎকার চমৎকার মা, চমৎকার। নিজের সন্তানের ঘুষ খাওয়াটাকেও কত সুন্দরভাবে সমর্থন করছো। সম্পূর্ণ খবরদার বলছি, আমার সামনে দাঁড়িয়ে মায়ের মুখের উপর এইভাবে তর্ক করবে না। কলেজে পড়ে তোমার এই শিক্ষা হয়েছে বুঝি? এসব তো স্কুল কলেজে শেখায় না, বাড়িতে যা শোনে তাই শেখে। তবে আমিও বলে যাচ্ছি, এই সংসারের জন্য এত কথা সহ্য করেও এখনো আমি এখানে পড়ে আছি। নইলে আমার যা রোজগার, তাতে যে কোনো দিন আলাদা বাসা ভাড়া নিয়ে আমি সংসার থেকে চলে যেতে পারি। হলো তো বলি, হলো তো এবার খুশি হয়েছ তো বৌমা? তুমি কি ভেবেছ আমার সকালকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়ে তোমরা সুখে শান্তিতে ঘর সংসার করবে? আমি তো বড় আপনাদের সামনে দাঁড়িয়ে ঠাকুরজিকে বকাবকি করলাম। ওসব লোক দেখানো বকাবকি আমি বুঝি বৌমা। আসলে আমার সকাল সত্যের চাইতে বেশি টাকা রোজগার করে বলে হিংসায় তোমার বুকটা ফেটে যাচ্ছে। তাই ঘরে বসে বসে আমার মেয়েটার কানে কুমন্ত্র দিচ্ছ। বৌদিকে আমার কানে মন্ত্র দিতে হয় না মা। বরং একটা কথা ভেবে আমি অবাক হয়ে যাচ্ছি, যে ছোটদা বেকার বলে দুদিন আগে তোমার চোখের বালি ছিল, আর সে কেমন করে তোমার চোখের মনি হয়ে উঠলো? মাগো, এতদিন টাকার জন্য সংসারে অনেক কিছু বিক্রি হতে দেখলাম মা, কিন্তু জীবনের প্রথম মায়ের স্নেহকে বিক্রি হতে দেখলাম। মায়ের স্নেহ। বৌদি, আমি পড়ার ঘরে যাচ্ছি। কথা শোনো বলি, ওরে টাকা টাকা তো আমি তোদের জন্য করি, তা না হলে ওই টাকা নিয়ে কি আমি স্বর্গে যাবো? আর চোখখানা ভগবানকে বলি, এত লোকের উপরে নজর পড়ে, এই হেনস্থা থেকে তুমি আমায় মুক্তি দিতে পারো না। এই ভর্ষণতে পারে আমার অলক্ষণের কথা মুখেও আনবেন না। থাক, তোমাকে আর আগুন জ্বেলে জল ঢালতে হবে না। আগুন জ্বালার ক্ষমতা আমার নেই মা, আর জল ঢালবার ক্ষমতাও আমার নেই। আমি যে একটা মানুষ, মাঝে মাঝে সেটাও আমি ভুলে যাই। থাক থাক, অত পেঁচিয়ে কথা বলতে হবে না। বলি, লুচি ভাজা হয়ে গেছে? হ্যাঁ মা, আপনার ঘরেও ঢাকা দিয়ে রেখে এসেছি। আপনার ছেলে ডিউটি থেকে ফিরলে তখন না হয় গরম গরম কটা ভেজে দেবো। না না না, আরে লুচি টুচি ভেজে কাজ নেই। আমার সত্য আমার ওসব লুচি টুচি পছন্দ করে না। ওকে বরং তুমি চারটে মুড়ি মেখে দিও। এখন থেকে ঘি, আটা, ময়দা একটু হিসাব করে খরচ করতে হবে। বাড়ির বড় বল হিসাবই না বলে রাজার ভান্ডারও ফুরিয়ে যায় বৌমা। কিন্তু এই 70,000 ভান্ডার কোনোদিন ফুরোয় না মা, কোনোদিন ফুরোতে পারে না। এলো আমার পাগলা রাজা। পাগল বলো আর যাই বলো, আমি হলাম দিল কা রাজা, আর আমার এই বুকটা হলো মস্ত বড় ভান্ডার। কিন্তু বাড়িতে ঢুকে কিসের জন্য একটা গন্ধ গন্ধ পাচ্ছি। হ্যাঁ ঠিক বলেছি, বড় বউ জলদি রান্নাঘর থেকে লুচি নাও, আমার বড্ড খিদে পেয়েছে। লুচি আর নেই, তুমি হাত মুখ ধুয়ে এসো, আমি তোমাকে মুড়ি মেখে দিচ্ছি। মা, বৌমা বাড়ি
বাড়িতে সবাই লুচি খাবে আর আমার সত্য পাবে না কেন? আমার সকাল তো ঘি আটা ময়দা আনতে কার্পণ্য করে না, তা গায়ে গতরে খেটে বানিয়ে দিত তোমার এত আলিস্যি। কুড়ে, বুঝলে মা, আজকালকার বউয়েরা হলো একেবারে কুড়ের বাদ। না না, বাচ্চা নয়, বাচ্চা নয়, বেগম, বেগম চলো জলদি জলদি রান্না করে লুচি ভাজবে, চলো। তুই আমার সাথে আমার ঘরে চল বাবা, আমি না খেয়ে তোর জন্য খাবার ঢাকা দিয়ে রেখেছি, তুই খাবি। চল, ততক্ষণ বৌমা আমার জন্য গরম গরম লুচি ভেজে দেবে। কি বৌমা, কথাটা ঠিক বলেছি তো? এই না হলে মা নিজের সন্তানের জন্য না খেয়ে বসে আছে, আর তুমি বলে কিনা আমায় মুড়ি খেতে। হ্যাঁ, শুকনো মুড়ি খেতে আমার বয়ে গেছে। বয়ে গেছে বললে তো চলবে না। এখন থেকে যার যেমন রোজগার তার তেমন ব্যবস্থা হবে। খবরদার, খবরদার বড় বউ, একদম রোজগারে খোঁটা দেবে না। আরে বাবা, আমার রোজগার কম বলে তো আমার এই পেটটা কম নয়। এই সংসারে তোমাদের সকলের চেয়ে এখানটায় জায়গা অনেক বেশি। কিন্তু তোমার মতন বড় মনের মানুষের জন্য এই পৃথিবীতে জায়গা অনেক কম। তাই যেখানে থাকবে সেখানকার মাপ মতো নিজেকে মানিয়ে নিয়ে চলবে। বেশ খুব জটিল বলে মনে হচ্ছে। কি ব্যাপার, কেউ কিছু বলেছে বুঝি? আমাকে কেউ কিছু বলে কার কি যায় আসে? আরে আমার যায় আসে, হ্যাঁ আমার যায় আসে। ডিউটি ছেড়ে বাড়িতে এসে বাড়িতে বউয়ের তোমরা মুখ দেখলে না আমার মেজাজটা একেবারে বিগড়ে যায়। জানি, আমি সব জানি, তাই তো চেষ্টা করি প্রাণপণ মুখের হাসিটা ধরে রাখতে। কিন্তু এই সংসারকে জোর করে সেই শেষ সম্পর্কটুকু কেড়ে নিতে চায়। আরে মদ খাবড়াও, মদ খাবড়াও বড় বউ, তুমি মদ খাবড়াও। বড় বউ, এই সংসার সমুদ্রে তুমি না হাঁসের মতো ভেসে থাকবে, সাঁতার কাটবে, জলে ডুব দেবে, কিন্তু গায়ে কখনো জল লাগাবে না। কিন্তু আমি তো হাঁস নই, আমি একটা মানুষ। হাঁস চাইলে জল থেকে ডাঙায় উঠতে পারে, কিন্তু আমার যে সংসার ছেড়ে যাওয়ার কোনো উপায় নেই। ঠিক ধরেছি, ঠিক ধরেছি, কেস খুব জটিল। আচ্ছা আচ্ছা বড় বউ, সংসারের সকলের কথা তুমি এমন করে ধরো কেন বলো তো? এই দেখো না, এই সংসারের সকলে তো আমাকে পাগল বলে। কেন বলে? বলুক না, বলুক না বড় বউ, বলুক না, তাতে ক্ষতি কি? কেন বড় বউ, এই সংসার খেলায় দিন রাত অনেক কথার ক্যাচ ওঠে, আর সেই ক্যাচ যে যত ধরবে সে ততই হারবে, আর যে যত ফেলে দিতে পারবে সে ততই জিতবে। সব কথা তো ফেলে দেওয়া যায় না, তীরের মতন বুকে এসে বেঁধে। হ্যাঁ, কি বললে, কি বললে তুমি বড় বউ? কথা বুকে এসে বিঁধে? আরে কথা বুকে বিঁধবে কেন বড় বউ? কথা তো ঢোকে কানে, আর সেই জন্যই তো ভগবান একটা কানের সঙ্গে আরেকটা কান সোজা সোজি এক লাইনে বসিয়ে দিয়েছেন। তুমি এক কানে যে কথা শুনবে অন্য কান দিয়ে সোজা বের করে দেবে। তোমাকে কোনো কিছু বলাই বৃথা, তাই কোনোদিন সংসারের কোনো ব্যাপারে আমি তোমাকে কিছু জানাতে চাইনি। কিন্তু আজ একটা কথা বলবো, তোমার ভাই বড় হয়েছে, এই সংসারে তোমার প্রয়োজন ফুরিয়েছে। আজ তুমি আমি আমরা এই সংসারের বোঝা। বোঝা? হ্যাঁ হ্যাঁ, বোঝা বোঝা। তাই তোমার মাঝে মাঝে মনে হয় তোমার যে রোজগার, তাতে আমাদের দুজনে দুবেলা ডাল ভাতের ঠিক ব্যবস্থা হয়ে যাবে। তাহলে পরের গলগ্রহ হয়ে পড়ে থাকার কি দরকার? বড় বউ, তার মানে তুমি বলতে চাইছো এই সংসার থেকে আমাকে আলাদা হওয়ার জন্য? তাহলে তো বড় সড়ো কোনো বেআইনি ব্যাপার ঘটে গেছে। দাঁড়াও, আমি এক্ষুনি এর বিহিত করছি। মা, ও মা! আমার মাকে ডাকছো কেন? না 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 না, আমি সত্য হাবিলদার, আমার হাতে লাঠি, মাথায় টুপি, বুকে মেডেল, কোনো বেআইনি ব্যাপার আমি কখনোই বরদাস্ত করি না। মা, ও মা, মা গো! কি হয়েছে, কি হয়েছে? আমার ডাকছিস কেন? আমার বউকে তোমরা কি বলেছো? উমা, তোর বউকে আবার আমরা কি বলবো? নিশ্চয়ই কোনো বেআইনি কথা বলেছো, নইলে ওর মতো ভালো মানুষ এই সংসার থেকে আলাদা হতে চাইছে কেন? তো বেশ, তো চাইছি যখন যা না, তোর আলাদা বাসা ভাড়া করে থাক। কি মুশকিল! আমি কি আলাদা হওয়ার কথা বললাম? মা বলছে তো তোমার এই বড় বৌমা। তাছাড়া আমি বাসা ভাড়া নিয়ে আলাদা হয়ে যাব? আমার কত মুরদ! তোর মুরদ না থাক, তোর বই নিশ্চয়ই আছে, তা না হলে এত বড় কথা বলা সাহস পায় কি করে? সাহস পেলেই হলো মা, সাহস পেলেই হলো। আমি সত্য হাবিলদার,
আমার হাতে লাঠি, মাথায় টুপি, বুকে মেরে। তাছাড়া আমি কি তোমার তেমন ছেলে মা যে বউয়ের কথায় সংসার থেকে ভাই বোনকে ফেলে তোমাকে ছেড়ে আমি আলাদা হয়ে যাব? বিয়ের পরে কোন ছেলে তার মায়ের থাকে না রে, সে তখন তার বউয়ের আঁচল বাঁধা স্বামী হয়ে যায়। আমি যদি বাড়িতে আঁচলে রেখে রাখতে পারতাম না, তাহলে এতগুলো বছর এই সংসারের জন্য জীবনপাত করতাম না। নিজের সুখের আশা আমার অনেকদিন আগেই শুকিয়ে গেছে। এটা কিন্তু ও একেবারে ভুল বলেনি মা। তবে কি জানো মা, তোমার এই বড় বৌমাটা না কোনো কমমেন্ট নয়। নইলে দেখো, সংসারের সকলকে লুচি খেতে দিয়ে নিজের স্বামীকে বলে কিনা শুকনো মুড়ি চিবোতে। কত বড় বেআইনি ব্যাপার। ঠিক কোনো বেআইনি ব্যাপারে প্রদীপ মজুমদার একদম সহ্য করবে না। দেখি স্যার, আপনি বড় বউ আপনাদের থানা থেকে ছেড়ে দিয়েছে। দেখুন স্যার, দেখুন এখানেও কত বড় বেআইনি ব্যাপার। আমি রোজ এক একজনকে ধরে থানায় নিয়ে যাই, আর ওরা এক একজনকে ছেড়ে দেয়। আমার শুনেছি টাকা পয়সা নিয়ে নাকি ছাড়ে। তাই তো স্যার, টু দা পয়েন্ট তোমার কাছে কৈফিয়ত চাইতে এসেছেন। তার আগে এদের সঙ্গে পরিচয়টা করিয়ে দাও। টু দা পয়েন্ট, ঠিক কথাই বলেছেন। ইনি হচ্ছেন প্রদীপ মজুমদার, 3টে কারখানার মালিক। তাও আবার লোহা। কলকাতায় 4টে বাড়ি, 3টে গাড়ি, 2টো কুকুর আর একটা বোন। ইনি হলেন আমার মা, আর এটি হলো আমার পরিবার। ভালো হলো, আপনাদের সবার সামনে ওর সঙ্গে একটা ফয়সালা করতে চাই। ফয়সালা? আমাকে অপমান করার জন্য ওকে আমি যোগ্য শাস্তি দিতে চাই। শাস্তি? আমাকে আইনসে করে অপরাধে ওকে আমার বড় আত্মীয় বানাতে চাই। ঠিকই বলছি। আপনার একমাত্র মেয়ের সঙ্গে আমার একমাত্র ছেলে শ্রমিকের বিয়ে দিতে চাই। যদি আপনাদের কোনো আপত্তি? এটা আমাদের পরম সৌভাগ্য। আপনার মতো মানুষ নিজে যেচে আমাদের বাড়িতে বিয়ের সম্বন্ধ নিয়ে আসবেন, এটা আমরা স্বপ্নেও ভাবতে পারি না। আমি যাই, ঠাকুরজিকে নিয়ে আসি। আর করবো, আগে থেকে এত নাচানাচি শুরু করো না। ব্যাপারটা আগে আমাকে ভালো করে বুঝতে দাও। বোঝার কি আছে? ওনার মতন মানুষ যখন বলছেন তো কি হয়েছে? আমি সত্য হাবিলদার, আমার হাতে লাঠি, মাথায় টুপি, বুকে মেডে। আমাকে এত সহজে বোঝানো যায় না। তাছাড়া আমাদের মতো গরিব বাড়ির মেয়েকে কেন উনি পুত্রবধূ করে ওনার বাড়িতে নিয়ে যেতে চাইছেন? কি মতলব ওনার? দেখো সত্য, আমি শিল্পপতি প্রদীপ মজুমদার। আমার সংসারের লক্ষ্মীকে আমি পছন্দ করা দরকার। সত্য, এই বয়সে অনেক মানুষ দেখেছি, কিন্তু তোমার মতো সৎ নির্লোভ খাঁটি মানুষ কখনো দেখেনি। তাই তোমার বোনটিও যে একজন সত্যিকারের খাঁটি রত্ন হবে, এই ব্যাপারে আমার কোনো সন্দেহই নেই। রত্ন কিনা জানি না, তবে আমার ঠাকুরজি রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী, এ কথা আমি ভালো করে বলতে পারি। তাই কষ্ট করে যখন এসেছেন, গরিবের বাড়িতে পায়ের ধুলো দিয়েছেন, তখন নিজের চোখেই একবার দেখে যান। আমি এক্ষুনি ঠাকুরজিকে নিয়ে আসছি। কিন্তু কোনো কিন্তু নয়, তুই চুপ কর সত্য। চলো বৌমা। আমার একটা কথা, সেই সঙ্গে ধান দুর্ব আর একটা সাপ যদি আনতে পারেন, তাহলে টু দা পয়েন্ট খুব ভালো হয়। আপনি কোনো চিন্তা করবেন না, পয়েন্ট দিন, আমি সব ব্যবস্থা করছি। আসুন মা। আরে বড় বউ, মা, তোমরা আমার কথাগুলো বোঝার চেষ্টা। আচ্ছা, আশ্চর্য মানুষ তো মশাই আপনি। বাড়ির মেয়েদের মনগুলোকে এত তাড়াতাড়ি গলিয়ে দিলেন। এটা আমি সত্য হাবিলদার, আমার হাতে লাঠি, মাথায় টুপি, বুকে মেডেল। আমাকে এত সহজে ভোলানো যায় না। বলুন তো, আপনার ছেলে দেখতে কেমন, কি করে, রোজগার কত? বুঝতে পারছো না? বাবুকে দেখে বুঝে নাও, ছেলে হচ্ছে হিরো, ওই হিন্দি বাংলা ছবির নায়কের মতো। আর সত্য ছেলে মানে ইঞ্জিনিয়ার, নিজের কারখানার ব্যবসা ছেড়ে পরের চাকরি করার কি দরকার? তা তবে ফেলে চলি মাসেই 5 লাখ টাকা রোজগার। 5 লাখ টাকা? বলেন কি স্যার? কি হলো? টাকার কথা শুনে টু দা পয়েন্ট টেরা হয়ে গেলে কেন? ধর্মশাল, টাকার কথাই সত্য হাবিলদার কখনো টেরা হয় না। আমার হাতে লাঠি, মাথায় টুপি, বুকে মেডেল, তাই না? টু দি পয়েন্ট। এতক্ষণে না আপনি একেবারে ঠিক কথা বলেছেন। সম্পূর্ণা, ওনাকে প্রণাম।
বাহ, এই তো একেবারে লক্ষ্মী প্রতিমা। আপনার পছন্দ হয়েছে? আমার পছন্দ অপছন্দ কোনো প্রশ্নই আসে না। ভগবান জনকে মজুমদার বাড়ি বউ করে পাঠিয়েছেন। দাও বোমা দাও, দাম দুপা দাও, ওকে আমি আজই আশীর্বাদটা করে যাই। দাঁড়ান স্যার, দাঁড়ান। আজকের দিনে আমার বোনকে আপনি আশীর্বাদ করবেন না। তুই কি বলছিস সত্য? কি বলছি মা, একবার আশীর্বাদ হয়ে গেলে আর ওই পথ থেকে ফিরে আসা যাবে না। তাই আমি নিজে কলকাতা গিয়ে উনার বাড়ি ঘর ছেলে দেখে তারপর সম্পূর্ণার বিয়ে আমি ঠিক করতে চাই, যেখানে আমার বোনের ভবিষ্যৎ জীবন নির্ভর করছে। সেখানে আমি কোনো অচেনা অজানা মানুষের মুখের কথা কখনোই বিশ্বাস করতে পারি না। তুমি কিন্তু ওনাকে অপমান করছো দাদা। না 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 না, সত্য কোনো অপমান করেনি, বরং ওর সত্যিকারের অভিভাবক মতন কথা বলেছে। নিজের বোনের বিয়ে দেবার আগে সবকিছু জেনে শুনে দেখে নেওয়া তো উচিত। কিন্তু না, কোনো কিন্তু না, সত্য আজই ফিরে যাচ্ছে। না আমার ঠিকানা লেখা কার্ড। আগামীকাল সকালে তুমি কলকাতায় চলে আসবে, সেখানে আমার বাড়ি ঘর আর আমার ছেলেকে দেখে তোমার যদি পছন্দ হয় তখন নয় পাকা কথা হবে। আচ্ছা তাহলে নমস্কার 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 নমস্কার। এই নান্টু ঘটকের এ বাড়িতে আসার পথটা যেন টু দ্য পয়েন্ট থাকে, পরিষ্কার। দাদা, কি মনে করেছো তুমি সারাটা জীবন এইভাবে পাগলামো করে আমাদের এই সংসারটার সর্বনাশ করবে? বললি কি বললি তুই? সকাল আমি এই সংসারটা সর্বনাশ করছি? তোমরা কেন বুঝতে পারছো না? ভদ্রলোকের ছেলে যদি তার মতো না হয়, ছেলেটা যদি লম্পট মাতাল বা দুশ্চরিত্র হয়, তাহলে ঠাকুরজি সারাটা জীবন চোখের জলে বুক ভাসবে। তুমি চুপ করো বৌমা। সত্য দিনটা চল ছাত্র নিয়ে ঘর করছে বলে সবাইকে তাই ভাবতে হবে? মা। না, খবরদার তুই আমাকে মা বলে ডাকবি না। আমি তোর মা নই, তুই আমার সন্তান নস। তুই শত্রু, তুই সারা জীবন শুধু শত্রুতা করেছিস। তুই ঘর শত্রু বিভীষণ। আমি ঘর শত্রু বিভীষণ? হ্যাঁ, ঠিক তাই, ঠিক তাই। এতদিন ধরে তোমার অনেক পাগলাম আমরা সহ্য করেছি, কিন্তু আর নয়। সম্পূর্ণ বিয়েটা যদি ভেঙে যায় তাহলে এবার এই দরজাটা তোমার কাছে চিরদিনের জন্য বন্ধ হয়ে যাবে। বলে দিয়ে গেলাম। সকাল সকাল ঘুরে যা, আমাকে ভুল বুঝে এখান থেকে চলে যাস রে ভাই। ভাই ঈশ্বর, আমি কি করে ফেললাম? আমি কি সম্পূর্ণ আমার, তুই অন্তত আমায় ভুল বুঝিস না। না দাদা, আর তোমায় আমি ভুল বুঝবো না। সম্পূর্ণ এতদিন ধরে তোমাকে আমি বর্দার আসনে বসিয়ে শুধু ভালোবেসেছিলাম, কিন্তু আজ থেকে তোমাকে আমি শ্রদ্ধার আসনে বসিয়ে দেবতার জ্ঞানে প্রণাম করবো। বর্দা, প্রণাম। না নারী সম্পূর্ণ না, তুই আমাকে প্রণাম করিস না রে সম্পূর্ণ, তুই আমাকে প্রণাম করিস না। আমি কারো প্রণামের চক্ষি নই রে সম্পূর্ণ। 10টা হয়ে যায়। আমি কারো প্রণামের চক্ষি নই। আমি এমন একজন অপদার্থ মানুষ যে হাসতে হাসতে নিজের জীবনের সহজ সরল অঙ্কগুলো আবার নিজে জটিল করে তুলি। তাই তো আমার মতো পাগলের এই পৃথিবীতে কোনো জায়গা নেই রে সম্পূর্ণ। আমার মতো পাগলের এই সংসারে বেঁচে থাকার কোনো অধিকার নেই। তোমার মুখে এমন কথা মানায় না, তোমার চোখে জলও মানায় না। তুমি আর কেঁদো না। এই পৃথিবীতে তোমার মতন মানুষের যে বড় অভাব, এটা কেন তুমি বোঝো না? তুমি কোনো পাগল না, আর তুমি কোনো পাগলামো করো না। বড় বউ ছড়া
জীবন সুখ দুঃখ